গাজায় আবারও হামলা জোরদার। ইসরায়েলের শরণার্থী শিবিরে কার্পেট বোম্বিং। প্রাণ বাঁচাতে রাফা ছাড়ছে লাখ লাখ ফিলিস্তিনি। মাত্র দুদিনে ইউক্রেনের ৮ গ্রাম দখলে নেয়ার দাবি রাশিয়ার। অস্বীকার করেছে ইউক্রেন। শক্ত প্রতিরোধে পাল্টা দাবি জেলেনস্কির। ২ দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড়ের আঘাত। বিভিন্ন দেশের আকাশে বর্ণিল আলোকছটা। স্যাটেলাইট যোগাযোগ ও বৈদ্যুতিক গ্রিডে বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। দেখছিলেন শিরোনাম দর্শক, আপনাদের সাথে আমি জান্নাতুল কুলি আছি। জানাবো বিস্তারিত। আবারও জাবালিয়া নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে হামাস, এমন অভিযোগে উত্তর গাজায় অভিযান জোরদার করেছে ইসরায়েল। কার্পেট বোম্বিং এর শিকার শরণার্থী শিবির জয়তুনে পদাতিক বাহিনীর হামলায় প্রাণ গেছে ৩০ হামাস যোদ্ধার, এমন দাবি দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফ এর। সরে যাওয়ার দিকে নির্দেশনা দিচ্ছে বাসিন্দাদের। এদিকে দক্ষিণে রাফা শহরেও আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলির পদাতিক বাহিনী সেনারা। জাবালিয়া, বেইত লাহিয়া, বেইত হানুন, ইসরায়েলের তাণ্ডব চলছে গাজার সব প্রান্তে। বিমান হামলার টার্গেট বেসামরিকরা। আশ্রয় কেন্দ্রগুলোয় চলছে নির্বিচার আগ্রাসন। জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্ব অংশ টার্গেট করে লাগাতার বোমা বর্ষণ করেছে ইহুদি সেনারা। বিধ্বস্ত বহু আবাসিক ভবন। ড্রোন হামলা চালিয়েছে UNRWA পরিচালিত একটি ক্লিনিকে। বহু হতাহতের খবরও পাওয়া গেছে। অভিযান জোরদার হয়েছে মধ্য গাজাতেও। ভবনের মাঝ বরাবর মিসাইল আঘাত করেছে। 5টি পরিবার বাস করত সেখানে। সবকিছু ধ্বংস হয়ে গেল। যে শিশুরা মারা গেল ওদের কি দোষ ছিল? আমার খালা, খালু, 2 মাস বয়সী সন্তান, অন্য বাচ্চারা, সবার প্রাণ গেছে। আমরা সবাই সাধারণ মানুষ। আমরা তো কোনো কিছুতে জড়িত নই। এই বাচ্চাটা কি করেছিল? তেল আবিবের সামরিক বিভাগ আইডিএফ এর নতুন দাবি, জাবালিয়ায় অবস্থান জোরদারের চেষ্টা করছে হামাস। তাই সেখানে হামলার পরিধি বাড়ানোর হুঁশিয়ারি তেল আবিবের। শনিবার রাতভর বিমান হামলায় হামাসের বহু ঘাঁটি ধ্বংস হয়েছে বলেও দাবি তাদের। গত কয়েক সপ্তাহ ধরে দেখছি হামাস পুনরায় জাবালিয়ায় অবস্থান তৈরির চেষ্টা করছে। আমরা সে চেষ্টা নস্যাৎ করে দেব। বেইত হানুন ও বেইত লাহিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান হয়েছে। জয়তুন এলাকায় একটি স্কুল থেকে বিপুল অস্ত্রের সন্ধান মিলেছে। একটি আন্ডারগ্রাউন্ড রুটের সন্ধানও মিলেছে। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরুতে মূল টার্গেট ছিল উত্তর গাজা। এরপর ধ্বংস করা হয় মধ্যাঞ্চল। এবার দক্ষিণাঞ্চলীয় রাফায় অভিযানের জেরে যখন মানুষ উত্তরের পথে নিরাপদ আশ্রয় খুঁজছে, তখন আবারও উত্তরে জোরদার হলো হামলা। নিরাপদ নয় মধ্যাঞ্চলও। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ইসরায়েলি নারকীয়তার জেরে গাজায় আবারও বন্ধ হলো ত্রাণ প্রবেশ। আন্তর্জাতিক চাপে গেল কয়েকদিনে যতটুকু ত্রাণ প্রবেশ করেছিল তাও শেষের পথে। 2-1 দিনের মধ্যেই নতুনভাবে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, এমন সতর্কতা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। এর মধ্যে শুরু হয়েছে জ্বালানি সংকট। অকার্যকর উত্তর গাজার প্রায় সবগুলো হাসপাতাল বন্ধ। অঞ্চলটির বেশিরভাগ বেকারিও খোলা আছে 8টি, যার মধ্যে 4টি চলছে ধুকে ধুকে। আশঙ্কা খুব শিগগিরই সেগুলো বন্ধ হয়ে যাবে। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। এই পরিস্থিতিতে অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন মানবাধিকার সংস্থাগুলো। আরও একবার অজানার পথে ফিলিস্তিনি। দফায় দফায় বাস্তুচ্যুত আর অনিশ্চিত যাত্রাই এখন তাদের সমর্থক। কখনো রাফা, কখনো আল মাওয়াসি, আবার কখনো দেইর আল বালাহতে নিতে হয়েছে আশ্রয়। ইসরায়েলের আগ্রাসন শুরুর পর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে গাজাবাসী। গাজা ইসরায়েলি হামলা থেকে প্রাণ বাঁচাতে রাফা শরণার্থী শিবিরে এসেছিলেন হানান আল সাতারি। কিন্তু এখানেও অস্ত্রের গর্জন। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে জায়ানবাদীদের সর্বাত্মক অভিযান। তাই এখান থেকেও পালাতে হচ্ছে তাকে। কিন্তু কোথায়, জানা নেই সেই উত্তর। তারা বারবার আমাদের চলে যেতে বলছিল। প্রতিবেশীদের থেকে জানতে পারি ইসরায়েলি বাহিনীরা এই গোটা জায়গায় খালি করার নির্দেশ দিয়েছে। এখন কি করতে পারি? মারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব? তাই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটাই বরং ভালো হবে। অন্যদের কপালে যা আছে আমাদের কপালেও তাই হবে।
শনিবার নতুন করে রাফার উত্তরাঞ্চলীয় আশ্রয়কেন্দ্রগুলো থেকে শরণার্থীদের সরে যেতে নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। কখনো ফোনে রেকর্ডেড বার্তার প্রচার করে, কখনো খুদে বার্তায়, আবার কখনো বা প্লেন থেকে ফেলা লিফলেটে পাঠানো হচ্ছে এসব নির্দেশনা। সকালে ইসরায়েলি সেনাদের ফোন কল পায়, আগে থেকে রেকর্ড করা কল। ফোনে এই জায়গাটি খালি করার নির্দেশ দেয়া হচ্ছিল। এখন মাওয়াসি ক্যাম্পে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তারা বলছে এটা নিরাপদ স্থান। মনে হচ্ছে না জায়গাটা ভালো হবে। উপত্যকার কোনো একটা স্থান তারা নিরাপদ রাখেনি, সব অঞ্চলকেই লক্ষ্যবস্তু বানিয়েছে তারা। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে কয়েক দফা আবাস পরিবর্তন করতে হয়েছে ফিলিস্তিনিদের। এমনই একজন আবু মোহাম্মদ। বেইত লাহিয়া থেকে রাফা, আর এখন রাফা থেকে পালিয়ে এসেছেন দেইর আল বালা ক্যাম্পে। 12 সদস্যের পরিবার নিয়ে মাথা গোঁজার জায়গা খুঁজে বের করতে বেগ পোহাতে হচ্ছে তাকে। রাফা থেকে এসেছি, এখানে বাস্তুচ্যুতদের জন্য পর্যাপ্ত জায়গা নেই। দেইর আল বালা, নুসাইরাত কিংবা মাওয়াসি ক্যাম্পে কত জায়গা আছে? সেখানে কি সব মানুষ আশ্রয় নিতে পারবে? এভাবে তাড়িয়ে তাড়িয়ে মারাচ্ছে, সবাইকে একবারে মেরে ফেলুক, এটাই ভালো হবে। রাফা থেকে এখন পর্যন্ত পালিয়েছে 3 লাখেরও বেশি মানুষ বলে জানিয়েছে ইসরায়েল। এদের বেশিরভাগেরই আশ্রয় আল মাওয়াসি শরণার্থী শিবির। পালিয়ে প্রাণ বাঁচানোর এই অনিশ্চিত যাত্রার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। পথে যানবাহন নেই, খাবার রসদ নেই, থাকতে হচ্ছে তাঁবুতে। সব মিলিয়ে দুর্গম পথ পাড়ি দিতে হিমশিম খাচ্ছেন অনেকেই। ত্রাণ সহায়তা পাঠানো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে জরুরি খাদ্য, ত্রাণ ও জ্বালানি সরবরাহ। জাতিসংঘের ত্রাণ সংস্থার তথ্য অনুযায়ী গাজা উপত্যকার মোট জনসংখ্যার 75% বর্তমানে বাস্তুচ্যুত। তাদের কাছে জরুরি সহায়তা পাঠানো প্রয়োজন। অনিক রহমান, যমুনা নিউজ। অধিকৃত পশ্চিম তীরেও বেড়েছে ইসরায়েলিদের অত্যাচার। সেনাবাহিনীর পাশাপাশি দমনপীড়ন চালাচ্ছে দখলদাররাও। শনিবার দুমা গ্রামে ফিলিস্তিনিদের বসত বাড়িতে আগুন দেয় দখলদাররা, সাথে জঙ্গি নির্মূলে নামে IDF এর সাঁড়াশি অভিযান তো রয়েছে। বার্তা সংস্থা ওয়াফা জানায় শনিবারও ধরপাকড়ের শিকার হয়েছে অন্তত 13 ফিলিস্তিনি, যাদের মধ্যে 6 জনই বেথেলহেমের এবং রাবাহ এলাকার বাসিন্দা। অভিযান চালানো হয়েছে কালকিলিয়া, জেনিন, আরাবের বেশ কয়েকটি এলাকায়। স্থানীয় গণমাধ্যমগুলো জানায় 7 অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গেল 7 মাসে আটক হয়েছে 8,500-এর বেশি ফিলিস্তিনি। গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। অরল্যান্ডোতে পুলিশের সাথে সংঘর্ষ হয় ইসরায়েল বিরোধী আন্দোলনকারীদের। শনিবার অরল্যান্ডোর রাজপথে নামে শতাধিক মানুষ স্থানীয় একটি পার্কে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেয়। তারা হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে স্লোগান দিতে থাকে তেল আবিবের আগ্রাসনের বিরুদ্ধে। দাবি জানায় অবিলম্বে যুদ্ধবিরতির। আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আবার বাধা দেয় পুলিশ, ছড়ে পেপার স্প্রে এবং টিয়ার গ্যাস। বিক্ষোভকারীদের অভিযোগ, নারী এমনকি শিশুদের উপরও চড়াও হয় পুলিশ। ইসরায়েলের সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। শনিবার তেল আবিবে ঘটে এই ঘটনা। একই দিনে হামাস নতুন এক জিম্মির ভিডিও প্রকাশের পর নতুন করে ক্ষোভ ছড়ায় ইসরায়েলিদের মধ্যে। আর তাতেই রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে হয় ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ। নেতানিয়াহু বিরোধী স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। নেতানিয়াহু সরকারকে মৌলবাদী বলেও আখ্যা দেন বিক্ষোভকারীরা। এই সময় আন্দোলনে অংশ নেওয়াদের ছত্রভঙ্গ করতে জলকামান দিয়ে তাদের দিকে পানি ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানান স্থানীয় গণমাধ্যমগুলো। ইতিহাসে গণহত্যাকারী হিসেবে লেখা থাকবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম, এমন মন্তব্য করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে শেয়ার করা একটি পোস্টে এমন মন্তব্য করেন তিনি। গুস্তাভো লিখেন, লাখ লাখ নিরপরাধ মানুষকে বোমাবর্ষণ করে হত্যা করাটা বীরত্ব নয়, এটি গণহত্যা ছাড়া আর কিছুই নয়। এ সময় নেতানিয়াহুকে নাৎসি বাহিনীর সাথে তুলনা করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই কথার লড়াই চালাচ্ছে গুস্তাভো ও নেতানিয়াহুর মধ্যে, এবং এর আগে গাজার গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেফতারের দাবিতেও জানান গুস্তাভো। হামাসের কাছে জিম্মি আর এক ইসরায়েলি মৃত্যু হয়েছে। শনিবার এই তথ্য জানিয়েছে হামাসের সশস্ত্র ইউনিট খাসেম ব্রিগেড। 51 বছর বয়সী নিহতের নাম নাদাভ পাপলেওয়েল।
তার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। জিম্মির পরিবারের প্রকাশিত ছবির সাথে নিহতের মিল রয়েছে এমনটা নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম। তিনি ব্রিটিশ ইসরায়েলি দ্বৈত নাগরিক। হামাসের দাবি 1 মাস আগে ইসরায়েলের বিমান হামলায় আহত হন নাদাভ। ঔষধ ও চিকিৎসার সরঞ্জামের অভাবে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। গত 7 অক্টোবর হামাসের অভিযানের সময় ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে বন্দী করা হয় নাদাভ ও তার মাকে। নভেম্বরে অস্থায়ী যুদ্ধবিরতির সময় ছাড়া পান তার মা। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের 3টি ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জানানো হয় যুক্তরাষ্ট্রের একটি জাহাজকে লক্ষ্য করে ড্রোনগুলো ছুড়েছিল ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে এই হামলায় হয়নি কোনো ক্ষয়ক্ষতি। এর আগে শুক্রবার এডেন উপসাগরেও হুতিদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানায় সেন্টকম। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই একের পর এক ইসরায়েল ও তার মিত্র দেশগুলোকে জাহাজকে টার্গেট করে আসছে হুতি বিদ্রোহীরা। বাধ্য হয়ে তাদের মোকাবেলার জন্য যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ বিভিন্ন দেশকে সাথে নিয়ে বহুজাতিক নৌ টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। মাত্র 2 দিনে খার্কিভ এবং দোনেস্কের আরও 8টি গ্রাম দখলে নিল রাশিয়া। অবশ্য এমন দাবি সাফ অস্বীকার করেছে ইউক্রেন। প্রথমে খার্কিভকে নিরাপদ ঘোষণা করা হলেও এখন বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ আশ্রয়ে। প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি ভূখণ্ড রক্ষায় তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এখনও 1 ইঞ্চি মাটি দখলে নিতে পারেনি মস্কো। উল্টো রুশ অঞ্চল বেলগোরোদে ফের হামলা চালানোর দাবি কিয়েভের। গেল 2 দিনের রুশ হামলায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে ভভচান্স্ক শহর। বিধ্বস্ত বহু স্থাপনা। খার্কিভের শহরটিতে এখনো পুড়ছে বাড়িঘর। শুক্রবার সীমান্ত অঞ্চলে সাজোয়া যান, ট্যাঙ্ক নিয়ে স্থলাভিযান শুরু করে রাশিয়া। প্রতিরোধ গড়ে তুলে ইউক্রেনের সেনাবাহিনীও। দুপক্ষের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত রণক্ষেত্র। আকস্মিক যুদ্ধে আতঙ্কিত বাসিন্দারা। প্রচণ্ড বোমাবর্ষণ হচ্ছে, মাথার উপর দিয়ে রকেট উড়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে মারা যাচ্ছি। আমার চোখের সামনে 6-7টা বাড়ি ধ্বংস হয়ে গেল। গেল 2 রাত ঘুমাতে পারিনি। পরিবারের সদস্যরা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা। কিভাবে যেন বেঁচে গেছি আমি। এখনো কাঁপছি, কান্না সামলাতে পারছি না। প্রথমে পরিস্থিতি এত ভয়াবহ নয় উল্লেখ করলেও একদিন পরই খার্কিভ থেকে বাসিন্দাদের সরাতে শুরু করেছে ইউক্রেন। নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে 2,500-এরও বেশি মানুষকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি খার্কিভের 5টি গ্রাম দখলে নিয়েছে সেনারা। পুরোপুরি নিয়ন্ত্রণ স্থাপিত হয়েছে দোনেস্কের 3টি গ্রামেও। তবে প্রেসিডেন্ট জেলেনস্কির সাফাই, কিয়েভের শক্ত প্রতিরোধের কাছে খুব একটা সুবিধা করতে পারছে না পুতিনের বহর। নিজ ভূখণ্ড রক্ষায় খার্কিভের 7টি গ্রামে তুমুল লড়াই করছে ইউক্রেনীয় সেনারা। সবগুলোই মূলত সীমান্ত এলাকায়। খার্কিভই আমাদের মূল ফোকাস। তাছাড়া দোনেস্কের পরিস্থিতিও বেশ উত্তেজনাপূর্ণ। প্রতিদিন প্রায় 30টি স্থানে রুশ সেনাদের সাথে হচ্ছে সরাসরি লড়াই। এদিকে শনিবারও রাশিয়ার বেলগরোদে হামলার দাবি করেছে কিয়েভ। গেল কয়েক সপ্তাহ ধরেই পাল্টাপাল্টি হামলায় নতুনভাবে উত্তেজনা ছড়িয়েছে দেশ দুটির মধ্যে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হলো 19 শতক থেকে শুরু করে বিভিন্ন সময়ের তৈরি বিমান। শনিবার ওয়াশিংটন ডিসির আকাশে উড়ানো হয় বিমানগুলো। আয়োজকরা জানান প্রদর্শনীতে গেল 85 বছরের সব মডেলের বিমানই প্রদর্শিত হয়েছে। আয়োজনের শুরুতে ছিল 20 শতাব্দীর শুরুর দিকের কিছু মডেলের বিমান এবং সেগুলো আকাশে উড়ানো হয়। প্রদর্শনী শেষ হয়ে বর্তমান সময়ের সবশেষ সংরক্ষণের বিমান দিয়ে। ম্যারিল্যান্ডের ফেডরিক শহর থেকে টেক অফ করে বিমানগুলো চক্কর দেয় পুরো ওয়াশিংটন। শো চলাকালীন সময় রিগান ন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ ছিল। কানাডায় শিখ নেতা হরপ্রীত সিং নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে আরও এক ভারতীয়কে। শনিবার এই তথ্য জানায় কানাডা পুলিশ। গ্রেফতারকৃতের নাম আমনদীপ সিং। পুলিশের অভিযোগ, হরদীপ হত্যার পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সরাসরি জড়িত ছিলেন 22 বছর বয়সী আমান। এর আগে চলতি মাসের শুরুতে দেশটির আলবার্ট প্রদেশ থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় আরও 3 শেখকে। শিখ নেতাদের হত্যার ঘটনা নিয়ে এই পর্যন্ত আটক হলেন 4 জন, যাদের সবাই ভারতীয়। গেল বছরের জুনে ভ্যানকুভার শহরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে নিহত হন হরদীপ সিং। আর তারপর থেকে হত্যাকাণ্ডকে ঘিরে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে ভারত এবং কানাডার।
দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত এনেছে পৃথিবীতে, যার প্রভাবে কয়েকদিন ধরেই অরোরা বা মরুপ্রভা দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের আকাশে। তবে অপরূপ সৌন্দর্যের পাশাপাশি কিছু শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন এবার স্বাভাবিকের তুলনায় দীর্ঘস্থায়ী হচ্ছে অরোরা, যার প্রভাবে বিপর্যয় তৈরি হতে পারে স্যাটেলাইট, যোগাযোগ এবং বৈদ্যুতিক গ্রিডে। উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ ছাড়িয়ে চীনের আকাশেও মেরুপ্রভা ছেয়ে আছে নীল রঙের আভায়। চীনবাসীর জন্য বিরল অভিজ্ঞতাই বটে। গোলাপি, সবুজ, কমলা এক এক দেশে এক এক রং ছড়িয়েছে অরোরা। বর্ণিল আলোকছটায় মুগ্ধ প্রত্যক্ষদর্শীরা। মূলত সৌরঝড়কে কেন্দ্র করে দেখা মেলে অরোরা বোরেলিস বা নর্দার্ন লাইটসের। সূর্য থেকে প্লাজমা ও বৈদ্যুতিক শক্তি সমৃদ্ধ ক্ষুদ্র কণা যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে সংযোগের ফলে তৈরি হয় নর্দার্ন লাইটস। 11 বছরের সাইকেলে সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৃথিবী। সূর্য থেকে যে প্লাজমা নির্গত হয় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে সংযোগ হয় তার। যত বেশি শক্তি বায়ুমণ্ডলে প্রবেশ করে তত বেশি মেরুজ্যোতি তৈরি হয়, কিন্তু এখনো প্রক্রিয়া শেষ হয়নি। তবে এবারের অরোরার প্রভাবে শক্তিশালী জিওম্যাগনেটিক ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের মহাকাশ আবহাওয়া বিষয়ক সংস্থা নোয়ার পূর্বাভাস, এর প্রভাবে বাধাগ্রস্ত হতে পারে কয়েকটি দেশের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হতে পারে বৈদ্যুতিক গ্রিড। বিশেষজ্ঞরা বলছেন আরও কয়েকদিন ধরে চলতে পারে সৌরঝড়, তাই আগে থেকেই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন স্যাটেলাইট অপারেটর, বিদ্যুৎ কর্তৃপক্ষ ও বিমান পরিবহন সংস্থাগুলোকে। 21 বছরের মধ্যে সবচেয়ে বড় সৌরঝড় দেখছে বিশ্ব। পৃথিবীতে এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে, বিশেষ করে স্যাটেলাইট ও বৈদ্যুতিক ব্যবস্থায়। এমনকি ট্রেনের ট্র্যাক কিংবা পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এখন প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, মানুষ আগের চেয়ে বেশি সতর্ক হওয়ার সুযোগ পাচ্ছে। এর আগে 2003 সালের অক্টোবরে পৃথিবীতে আঘাত করেছিল এ ধরনের সৌরঝড়, যার নাম দেয়া হয়েছিল হ্যালোইন স্টর্ম। এর প্রভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছিল সুইডেন ও দক্ষিণ আফ্রিকার বিশাল এলাকা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বন্যা আর ভূমিধসের কবলে বিপর্যস্ত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওয়াংজি ঝুয়াং প্রদেশ। প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। তীব্র বৃষ্টিপাতে তলিয়ে গেছে কিনঝো শহর, নৌকা চলাচলে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। গাছপালা উপড়ে ভেঙে পড়েছে রাস্তায়, বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ এবং পানিবন্দী শহরের বাসিন্দারা। আটকে পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধার করতে কাজ করছে জরুরি বিভাগের সদস্যরা। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে তৈরি হয়েছে এই বন্যা পরিস্থিতির। ভারী বৃষ্টিপাতে নাপো কাউন্টিতে ভূমিধসের ঘটনায় বন্ধ হয়ে যায় সড়কপথে যোগাযোগ। ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আর চীনের আবহাওয়া বিভাগ জানায় দক্ষিণাঞ্চলে এমন ভারী বৃষ্টিপাত চলবে আরও 10 দিন। ভয়াবহ দাবানলে পড়ছে কানাডার আলবার্তা প্রদেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার থেকে শহরটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বনে ছড়িয়ে পড়েছে দাবানল। প্রচণ্ড শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে গতি পায় দাবানলের লেলিহান শিখা। ছড়ায় প্রদেশের অন্যতম তেল উৎপাদনকারী শহর ফোর্ট ম্যাকমুরে। শনিবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দাবানল। আগুন নেভাতে কাজ করছে 9টি হেলিকপ্টার। নির্দেশনা দেওয়া হয়েছে বাসিন্দাদের সরানোর, জারি করা হয়েছে সতর্কতা। 2016 সালে ফোর্ট ম্যাকমুরে ছড়ায় ভয়াবহ দাবানল। বিধ্বস্ত ভবনের নিচে টানা 5 দিন নাটকীয়ভাবে জীবিত উদ্ধার করা হলো এক ব্যক্তিকে। শ্বাসরুদ্ধ এই ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলের আফ্রিকার শহর জর্জে। শনিবার ধসে পড়া ভবন থেকে গ্যাব্রিয়েল গাম্বে নামের ওই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। গেল সোমবার নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন 81 জন শ্রমিক। এখন পর্যন্ত 13 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 29 জনকে। এখনও নিখোঁজ 39 জন শ্রমিক। ভবনের নিচে চাপা পড়ায় 118 ঘন্টা পর গ্যাব্রিয়েলকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। পরে হাসপাতাল থেকে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান সুস্থ আছেন তিনি। আর এই ঘটনাকে অলৌকিকভাবে আখ্যা দিয়েছে প্রাদেশিক গভর্নর। দর্শক, এই ছিল যমুনা আইরিসকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।